আমরা প্রায়ই লক্ষ্য করি যে তরুণরা খুব বেশি হতাশ হয়ে পড়ছে। আমরা স্বীকার করছি তাদের এই হতাশার পেছনে যৌক্তিক কারণ থাকতে পারে, কিন্তু আশাবাদী হওয়ার মতো কারণ সেটাও তো অনেক আছে। আমরা সেই কারণগুলো অনুসন্ধান করে তরুণদেরকে আশাবাদী করতে চাই, তাদেরকে স্বপ্ন দেখাতে চাই। আবার তাদের যে সমস্যা অভিযোগ রয়েছে, না বলা কথা রয়েছে, সেটাও সবাইকে শোনাতে চাই। এক কথায় আমরা তরুণদের কথা বলতে চাই, তরুণদের কথা শুনতে চাই। আর এই কারণেই তরুণদের নিয়ে আমাদের এই আয়োজন এখন যৌবন যার। আমি আশিকুর রহমান চৌধুরী আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই মনে করিয়ে দিতে চাই, তরুণদের নিয়ে আমাদের এই অনুষ্ঠান এখন যৌবন যার এটি পাক্ষিকভাবে মঙ্গলবার প্রচারিত হয় সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে। শুরুতেই থাকছে ক্যাম্পাস থেকে বলছি। এটা বলতে গেলেও যেন গলা শুকিয়ে আসে। ছাত্র পিটিয়ে মেরে ফেলেছে তার শিক্ষককে। সাভার আশুলিয়ার হাজী ইউনুস আলী স্কুল অ্যান্ড কলেজের ছাত্র আশরাফুল ইসলাম জিতু এতটাই বেপরোয়া যে সে কোনোভাবেই বিষয়টি মেনে নিতে পারছিল না। যেখানে তার পরিবারের লোকজন, ওই কলেজের গভর্নিং বডির সব কিছু, সেখানে কিভাবে শিক্ষক উৎপল কুমার তার ব্যাপারে অভিযোগ করতে পারেন, তাও কিনা আবার নারীদের সাথে তার উচ্ছৃঙ্খল আচরণের অভিযোগ। তাই সে কলেজে নারীদের সামনে শিক্ষক উৎপল কুমারকে ক্রিকেট স্ট্যাম্প দিয়ে পিটিয়ে হত্যা করে, এবং সেটা সে করে নিজের হিরোইজম দেখাতে। হিরোইজম প্রদর্শন করার জন্য সে স্ট্যাম্প দিয়ে উৎপল কুমার সরকারকে নির্মমভাবে আঘাত করে। পরের ঘটনা বলতে গেলে লজ্জায় মাথা নিচু হয়ে আসে। নড়াইলের মির্জাপুর ইউনাইটেড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাসের ওই সময় মনে হয়েছিল এর চাইতে মরে যাওয়া ভালো। কলেজের ক্ষমতাশালীদের নোংরা রাজনীতির শিকার হয়ে তাকে জুতার মালা পরতে হবে, তাও কিনা ছাত্রদের হাতে। কি করে মেনে নেবেন তিনি? আমরাই বা তাকে কি বলে সান্ত্বনা দিতে পারি? এ ব্যাপারে কোনো সন্দেহ নেই যে ঘটনা এখানে দেখানো হলো সেটি জঘন্য অপরাধের চাইতো বেশি কিছু। কিন্তু এই ধরনের অপরাধ আর অপরাধীকে নিয়ে আলোচনা করে আমরা কি কোনো সমাধান পাচ্ছি? সেটা তো পাচ্ছি না। বরং সাম্প্রতিক সময়ে আমরা এ ধরনের নিকৃষ্ট ঘটনা বারবার ঘটতে দেখছি। তার মানে এইসব অপরাধের পেছনে এমন কিছু বিষয় যুক্ত রয়েছে যেদিকে নজর দিলে হয়তোবা আমরা সমাধান পেতে পারি। আমাদের সাথে কথা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের 4 শিক্ষকের। তাদের পড়ালেখা ও গবেষণার বিষয়গুলো এই জাতীয় অপরাধ বিশ্লেষণে অত্যন্ত প্রাসঙ্গিক। শিক্ষককে পিটিয়ে মেরে ফেলা কিংবা শিক্ষককে জুতার মালা পরানোর মতো অপরাধের ব্যাপারে অপরাধ বিজ্ঞান কি বলছে? আমি যেটা মনে করি যে যখন আমি দেখছি যে একটি সমাজ ব্যবস্থায় প্রধান নির্ণায়ক হয়ে রয়েছে সামাজিক প্রতিপত্তির প্রধান নির্ণায়ক হচ্ছে আমি মনে করি এখনকার সমাজ ব্যবস্থায় অর্থ এবং রাজনৈতিক ক্ষমতা। সো আমি যখন দেখছি যে আমার শিক্ষক, যিনি একজন খুবই সম্মানিত ব্যক্তি, তিনি হয়তো অর্থনৈতিকভাবে তার প্রতিপত্তি নেই, রাজনৈতিকভাবে তার প্রতিপত্তি নেই, কিন্তু অপরদিকে আমি যে ছাত্র, আমার অর্থনৈতিক ক্ষমতা অনেক বেশি, আমার রাজনৈতিক ক্ষমতা অনেক বেশি, আমি পলিটিক্যালি অনেক পপুলার কারো ছেলে বা মেয়ে, সন্তানের পরিবারের সন্তান। সো সেই ক্ষেত্রে হয় কি, এই বিষয়গুলো ওই পারপিটুয়েটরের মধ্যে এমন কিছু সুপিরিয়রিটি কমপ্লেক্স তৈরি করে যার জন্য সে একজন শিক্ষককে আমি মনে করি সম্মান দেখানোর মানসিকতায় থাকে না। সমাজে এত বিস্তার একটা হচ্ছে ব্ল্যাক মানি, সেটা আপনি ড্রাগস বলেন, সেটা আপনি স্মাগলিংয়ের পয়সা বলেন, এত টাকা আসলে মানুষের হাতে চলে আসছে, এবং সেটার ভাগ বাটোয়ারা কিন্তু আমরা দেখছি যে এখনকার কিশোর গ্যাংরাও বিভিন্নভাবে পাচ্ছে। কারণ কিশোর গ্যাংরাও কিন্তু কোনো কোনো সময় আমরা দেখেছি যে কোনো রাজনৈতিক পাতি নেতার আন্ডারে তারা ছত্রছায়ায় সেখানে পেট্রোনাইজ হচ্ছে। সো এই যে একটি নির্ণায়ক তৈরি করেছি আমরা সামাজিক প্রতিপত্তির জায়গায়, আমি মনে করি এটা একটা সবচেয়ে বড় কারণ, যার কারণে একটি মানুষের মানে মনস্তত্ত্বে এই কমপ্লেক্সটা এনে দেয় যে আমি সবচেয়ে বেস্ট, এবং আমি যেটা করছি সেটাই ঠিক আছে, এবং আমি আমার ইচ্ছা মতো যেটা ইচ্ছে করতে পারি। এই জাতীয় অপরাধ কেন বাড়ছে সেটা আইনের আলোকে ব্যাখ্যা দিলেন আইনের শিক্ষক। আমরা সবাই জানি বিষয়টা যে প্রিভেনশন ইজ বেটার দেন কিওর। সো এই যে ঘটনাটা ঘটলে এটা প্রতিরোধে কি কোনো ব্যবস্থা ছিল? বিষয়টা এসেছে কিন্তু যে ওর এই উচ্ছৃঙ্খল আচরণ নিয়ে অনেকবার এটা নিয়ে গভর্নিং বডির সামনে ওকে নিয়ে আসা হয়েছে। সো আমার যেটা মনে হয় যে এই বিষয়গুলোতে যদি কোনো অ্যাকশন নেওয়া হতো এই জায়গাগুলোতে, তাহলে হয়তো হতে পারতো যে এই ঘটনাটা ঘটতো না।
আমার কাছে আরেকটা বিষয় খুব গুরুত্বপূর্ণ মনে হয় যে ঠিক আছে বিচার হবে, বিচার প্রক্রিয়া নিয়ে আইন আছে, কোনটা অপরাধ হচ্ছে, কোনটা পানিশমেন্ট কেমন হবে, সব কিছু নিয়ে আইন আছে, কিন্তু এই যে ভিকটিম বা উইটনেস যারা হচ্ছে ক্রাইমে, তাদের প্রোটেকশন নিয়ে কিন্তু আমাদের দেশে এখন পর্যন্ত আমরা আসলে কোনো আইন করে উঠতে পারিনি। তার যদি ভয় কাজ করে যে আমি যদি আজকে এসে সাক্ষী দিই, আমার হয়তো পরের দিন আমার একটা প্রবলেম হয়ে যাবে, আমি হয়তো একটা দুর্ঘটনার শিকার হয়ে যাবে। এটা কিন্তু হয়েছে যে একজন রিসেন্টলি হয়তো হয়েছে এরকম একটা ঘটনা যে সাক্ষী দিতে এসেছে, দেখা গিয়েছে পরবর্তীতে হচ্ছে সে রেপের শিকার হয়েছে, তার যে সাক্ষী দিয়েছে তার মা, এরকম। সো এই বিষয়টা আমাদের খুব দৃষ্টিপাত করতে হবে। অন্যদিকে হিরোইজম দেখাতে গিয়ে ছাত্র যে শিক্ষককে পিটিয়ে মেরে ফেলল, সেই হিরোইজমের তথ্যটিকে বিশেষ বিবেচনায় নিচ্ছেন শিক্ষা মনোবিজ্ঞানের শিক্ষক। বয়ঃসন্ধিকাল সেটা কিন্তু সবসময় সব যুগেই এই সময় এক্সাইটমেন্ট এই ব্যাপারটা ছিল এবং হিরোইজম করার সময়টা ছিল, এবং এই হিরোইজমে যদি সামনে কোনো হিরো না থাকে তখনই বিপর্যয়টা হয়। আর বর্তমানে আমাদের এটা যেটা আরও বেশি বেড়েছে কিশোর গ্যাং থেকে শুরু করে, আরেকটা কারণ স্কুলে আপনার হিরো তৈরি করার মতো পরিবেশ নাই, কারণ আপনি পরীক্ষা নিয়ে ব্যস্ত, যে পরীক্ষায় ভালো করবে সেই হিরো, যে পরীক্ষা করবে না সেই হিরো না। কিন্তু শিশু তো সব ধরনের যোগ্যতা নিয়েই বড় হয়, তার মধ্যে খেলাধুলা, শক্তি দেখানো, আরও কালচারাল অ্যাক্টিভিটিস করানো, কিন্তু স্কুলে সেই স্পেসটুকু না থাকার কারণে তাকে অন্য কোথাও এটা দেখাতে হবে, অন্য কোথাও এটা ভেন্টিলেট করতে হবে এই শক্তিটা, এবং সে কারণেই হয়তোবা এই নেতিবাচকভাবে এই যে হিরোইজমটা দেখানোরটা চলে আসে। তবে শিক্ষককে পিটিয়ে মেরে ফেলা কিংবা শিক্ষকের গলায় জুতার মালা পরানোর মতো ঘটনায় সামগ্রিকভাবে সমাজেরও অনেক দায় আছে, যা আমরা কোনোভাবেই এড়াতে পারি না, যেমনটা বলছিলেন সমাজবিজ্ঞানের এই শিক্ষক। যৌথ ফ্যামিলিতে অনেকজনের সাথে যখন একটা বাচ্চা বেড়ে ওঠে, তখন তাকে শাসন করার, অনুশাসনে রাখার অনেকজন কিন্তু থাকে। কিন্তু এখন আমাদের ফ্যামিলির গঠনগুলো যখন আমরা দেখি, একক ফ্যামিলি, কখনো কখনো অনু ফ্যামিলি, মানে দেখা গেল তার ভাই বোনও কিন্তু একজন বা দুইজন, এর বেশি কিন্তু না, এবং বাবা মা, এর বেশি কিন্তু তারা একসাথে বেড়ে উঠছে না। এখন একটা ছোট বাচ্চাকে কিন্তু বাবা মা সেভাবে শাসন করতে পারে না। আমরা খেয়াল করে দেখব, যদি আমরা ছোট ছোট বাচ্চাদেরকে তুমি থেকে তুই বলি, তাতেই তারা মাইন্ড করে, তাদের খুব ইগোতে লাগে, কারণ তারা খুব প্রায়োরিটি পেয়ে বড় হয়। এজন্য বাবা মারাই ওইভাবে কিন্তু শাসন করে না, খুব প্যাম্পার করে বাচ্চাদেরকে। আমরা ফ্যামিলির শাসনটাই নিতে পারছি না। এত বেশি ব্যক্তি স্বাতন্ত্র্য বোধ আমাদের মধ্যে, এত বেশি আমাদের প্রাইভেসি প্রয়োজন, এত বেশি আমাদের মধ্যে ইগো কাজ করে। যখন শিক্ষক আমাকে সামান্য ব্যাপারেও শাসন করছে, যেটা আগে খুবই অ্যাকসেপ্টেড ছিল সোসাইটিতে, এখন সেই জিনিসগুলো করতে গেলে দেখা গেলো বাচ্চারা রিয়াকশন দিচ্ছে, মানে তার বেড়ে ওঠার জায়গাটা আসলে চেঞ্জ এসছে। এখানে শিক্ষকের রোলকেও আসলে অ্যাডজাস্ট করতে হবে, নতুন বাচ্চারা কি চায়, কিভাবে চায়, এবং অবশ্যই ফ্যামিলিরও কিন্তু একটা দায় আছে। এ এক অদ্ভুত প্রেমিক মন, তারা প্রেম ছাড়া থাকতেই পারে না। দিন শেষে তাদের প্রেম আবার অন্যের জন্য মহা বিপদের কারণ হয়ে থাকে। ধরা যাক পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার রোহিণী চন্দ্র বর্মনের কথা। এক নারীর সাথে তার এমনই প্রেম, তাকে সে মন্দিরে লুকিয়ে বিয়ে করে ফেলে। বিয়ে করে এসেই সে গোপনে আরও এক নারীর প্রেমে পড়ে যায়। তার সাথে লুকিয়ে দেখা করতে গেলে প্রেমিক রোহিণী ধরা পড়ে যায় গ্রামবাসীর হাতে। বিরূপ পরিস্থিতিতে একই সাথে দুই প্রেমিকাকে পাশে বসিয়ে বিয়ে করার মাধ্যমে বিরল এক ঘটনার জন্ম দেয় ভয়ঙ্কর প্রেমিক রোহিণী বর্মন। দুজনকে নিজের সম্মতির মতো বিয়ে করছি, আমার ফ্যামিলির হয়ে বলতে পারি নাই, এখন ফ্যামিলি মেনে নিছে, আমি দুজনকে আমার বউ হিসেবে মেনে নিছি। শুরুতেই এই জাতীয় মানুষকে আমরা কেন অন্যের জন্য ক্ষতির কারণ বলেছিলাম, এবার আসা যাক সেই প্রসঙ্গে। প্রেমিক রোহিণী বর্মন দুই নারীকে একসাথে বিয়ে করলো ঠিকই, কিন্তু 22 দিনের মাথায় এক স্ত্রী তাকে ছেড়ে চলে যেতে বাধ্য হয়। এটা তো একটা কেস স্টাডি দেখানো হলো, এরকম অসংখ্য ঘটনা রয়েছে যেখানে ব্যক্তি বারবার প্রেমে পড়ছে, একই সাথে একাধিক প্রেম করছে, আবার এক প্রেম থেকে আরেক প্রেমে যেতে তাদের খুব বেশি সময়ও লাগছে না। আমরা এই ধরনের মানুষকে অনেক ক্ষেত্রে বলে থাকি প্লে বয়। অনেকেই আবার আমরা প্লে বয়দেরকে কৃতিত্ব দিতে চাই, কারণ তারা খুব সহজেই নারীদেরকে আকৃষ্ট করতে পারে। কিন্তু দিন শেষে এই প্লে বয়রা কি প্রকৃত অর্থে সুখী? মানসিকভাবেই তারা কতটা সুস্থ আছে? আমরা প্লে বয়দের মানসিক বিষয় নিয়ে এবারের সেগমেন্টে আলোচনা করতে চাই।
আমি বেশ কিছু ক্লায়েন্টের কথা স্মরণ করছিলাম আপনার কথা শুনে। আমার একজন ক্লায়েন্ট এরকম আমার মনে আছে যে সে যেই মেয়ের সাথেই তার পরিচয় হোক, সে কিন্তু তার সাথেই একদম মানে খুবই ভালোবাসার অনুভব করে, এবং খুবই একটা রহস্যজনক ব্যাপার যে যার সাথেই সে ইনভলভ হতে চায় সেখানেই কিন্তু এক ধরনের সম্পর্ক তার হয়ে যায়, তার মধ্যে কিছু একটা আছে যে কারণে সেটা করতে পারে। কিন্তু আপাত দৃষ্টিতে একজন ছেলে হিসেবে, একজন পুরুষ হিসেবে কেউ ভাবতে পারে যে ও তো মহা সৌভাগ্যবান, ব্যাপারটা কিন্তু এরকম না। দেখা যাচ্ছে এই সম্পর্কগুলো কোনো দিনই শেষ পর্যন্ত ভালো পরিণতিতে যায় না, কারণ আপনার ভালো পরিণতিতে কয়টা জিনিস যাবে, আপনি যার সাথে দেখা হয় তার সাথেই প্রেমের বন্ধনে জড়ায় যাচ্ছেন, তো এটা কিন্তু বেশি দূর যায় না, খুব বিশ্রীভাবে পরে শেষ হয়। অদ্ভুত অসুস্থতা না হলেও অসুস্থতা মতোই জেনুইন, কোনো শয়তানি না, সিনসিয়ারলি সে একে ভালোবাসে, বিকে ভালোবাসে, সিকেও ভালোবাসে, কিছুদিন পর ডিকেও ভালোবাসতেছে, এবং সে যখন মিস করে তখন কাঁদে, মিস করে, সবই ঠিক আছে, এমন না যে কোনো বানোয়াট কিছু। কেউ কেউ বানোয়াট থাকতে পারে কিন্তু কোনো বানোয়াট না, কিন্তু তাহলে এটা একটা অদ্ভুত মানে হৃদয় সারাক্ষণ এরকম মানুষকে দিয়ে বেড়াচ্ছে এবং না দিয়ে থাকতে পারছে না, এবং জেনুইন। এটা বিশ্বাস করা, আমি যখন সাইকোলজিস্ট ক্যারিয়ারে ছিলাম না তখন আমি এটা বিশ্বাস করতাম না যে এটা হওয়া সম্ভব। একজনে সন্তুষ্ট না, চালায়েই যাচ্ছে, কোনোভাবেই কিন্তু মানে থামতে পারে না, এবং এই যে চালিয়ে যাচ্ছে সে কিন্তু যাদের সাথে ইনভলভ হচ্ছে তাদের প্রতি যে সে একটা মহা শয়তান তা কিন্তু না, যখন ইনভলভ ভালো ইনভলভ, কোনো খারাপ কিছু না, কিন্তু আবার সে আরও ইনভলভ। এই যে মিথ্যা কথাটা কেন বলছে, কারণ এটা ডিক্লেয়ার করলে তো কেউ তার সাথে থাকবে না। যখনই আপনি একাধিক সম্পর্কে জড়ায় একসাথে থাকতে চাবেন, প্রচুর মিথ্যা বলতে হবে। কাজে আমি বলবো, যদি কারোর মধ্যে দেখা যায় যে মিথ্যা বলার একটা প্রবণতা আছে, তাহলে এটা খুব গুরুত্বের সাথে নিতে হবে। এবং নর্মালি কি হয়, আমরা যদি চোখ কান খোলা রাখি, আমার বান্ধবী বা আমার বন্ধু কেউ যদি মিথ্যা কথা বলে, সম্পর্কের ক্ষেত্রে একটা অসততা করতে থাকে, আগে বা পরে আমার চোখে পড়বে, এবং যখন চোখে পড়বে তখন আমার ব্যক্তিগত অনুভূতিকে বেশি গুরুত্ব না দিয়ে আমি বলবো আমার বিবেচনাবোধ যুক্তিকে কাজে লাগাতে। কারণ আমরা বলি যে আজকে আমি একদিন যদি কাঁদি সেটা ঠিক আছে, কষ্ট পেলাম, আমি 1 মাসই কষ্ট পেলাম, সারা জীবন ধরে যদি কাঁদি সেটা খুবই যন্ত্রণাদায়ক। এই পর্যায়ে থাকছে দেশে দেশে তারুণ্য। যখন থেকে ভার্চুয়াল যোগাযোগ মাধ্যম অতি সহজ একটি বিষয়ে পরিণত হলো, তখন থেকে এই প্রবণতা বাড়তে থাকে। ভার্চুয়াল মাধ্যমে প্রেম, তারপর সেই প্রেমের টানে ভিনদেশীদের বাংলাদেশে ছুটে আসা, এটি যেন এখন নিয়মিত একটি ঘটনা। এই তো কয়েক মাস আগের কথা, সেই মেক্সিকো থেকে এক তরুণী ছুটে এসেছেন জামালপুরের সরিষাবাড়ির অজপাড়াগাঁয়ে। এসেছেন ওই গ্রামে তার প্রেমিকের কাছে, যার সাথে তার প্রেম হয়েছে ভার্চুয়াল যোগাযোগ মাধ্যমে। এই ঘটনার রেশ কাটতে না কাটতে এক আমেরিকান ছুটে এসেছেন গাজীপুরে তার প্রেমিকার কাছে। ভার্চুয়াল মাধ্যমে এভাবেই অনেক তরুণ তরুণী বেছে নিচ্ছেন তাদের ভিনদেশী মনের মানুষকে। প্রেমের টানে মানুষ কোথা থেকে কোথায় চলে যাচ্ছে। ইদানিং প্রায়ই আমরা দেখতে পাচ্ছি যে সামাজিক যোগাযোগ মাধ্যম কিংবা অন্যান্য ভার্চুয়াল যোগাযোগ মাধ্যম এত বেশি সহজ হয়ে গেছে যে প্রেমের টানে সেই সুদূর ইউরোপ কিংবা আমেরিকা থেকে প্রেমিক প্রেমিকারা বাংলাদেশে ছুটে আসছেন। কিন্তু তারপর কি হচ্ছে সেটা কি আমরা ভেবে দেখেছি? এ ব্যাপারে অনুসন্ধান করতে গিয়ে আমরা দেখেছি এই জাতীয় প্রেম হয় শুরুতেই শেষ হয়ে যাচ্ছে, অথবা অনেক প্রেমিক প্রেমিকা বিদেশে পাড়ি জমাচ্ছেন। বিদেশে পাড়ি জমানোর পর কি ঘটছে সেটাও আমাদের জানা দরকার। আর এ ব্যাপারে জানতে গিয়ে আমরা আলোচনা করেছি ভার্চুয়াল যোগাযোগ মাধ্যমে অত্যন্ত জনপ্রিয় জুটি, যাদের একজন বাংলাদেশের আরেকজন রোমানিয়ান। মজার নাটক, কৌতুক, গান, কবিতা এরকম নানা উপস্থাপনা দিয়ে সোশ্যাল মিডিয়ায় এখন অত্যন্ত জনপ্রিয় এক জুটি শেওহার ও মারিয়া।
আজকে আমার সুন্দর স্বামীর জন্মদিন। আমার জন্মদিন, তো আমরা চিন্তা করলাম শুভ জন্মদিন সুন্দর স্বামী। অনেক ধন্যবাদ মারিয়া। লন্ডনে বসবাসরত বাংলাদেশের শেহওয়ার ও তার রোমানিয়ান স্ত্রী মারিয়াকে নিয়ে দর্শকদের মধ্যে আছে ব্যাপক আগ্রহ। একজন বাংলাদেশির বিদেশি বধূ কিভাবে দিব্যি বাংলার বধূ হয়ে গেলেন সেটা অনেকের কাছে এক বিস্ময়, চরম আগ্রহের ব্যাপার। শেহওয়ারও বলছিলেন বিদেশিরা বধূ হিসাবে কেমন হবে সেটা নির্ভর করছে তার সঙ্গী বা সঙ্গিনীর প্রতি বন্ধন কতটা জোরালো সেটার উপর। ভার্চুয়াল মাধ্যমে সম্পূর্ণ অজানা ভিনদেশি মনের মানুষের সাথে বন্ধন কতটা জোরালো করা সম্ভব সেটা অবশ্যই বিবেচনায় রাখা প্রয়োজন বলে মনে করেন শেহওয়ার ও মারিয়া। কিছু বাস্তবতা তো অবশ্যই আছে। ফর এক্সাম্পল কালচারটা ডিফারেন্ট, একটা ভিন্ন দেশের মানুষের সাথে সম্পর্ক, তাদের রীতিনীতি আলাদা। একইভাবে তাদের জন্য কিন্তু আমাদের রীতিনীতি আলাদা, তাদের কাছেও কিন্তু আমাদের বাংলাদেশিদের আচার আচরণ কালচার অনেক কিছু একটু অন্যরকম লাগতে পারে। ভার্চুয়ালি যখন কথাবার্তা বলা হয় বা ফোনে বা ভিডিও চ্যাট যাই বলেন, সামনাসামনি যখন আসা হয় এটা কিন্তু পুরো আলাদা একটা জগৎ। তো এটা নিয়ে একটু কেয়ারফুল থাকা উচিত। প্রেমের টানে বিদেশিরা এখন প্রায়ই বাংলাদেশে ছুটে আসছেন এবং সঙ্গী বা সঙ্গিনীকে নিয়ে বিদেশে পাড়ি জমাচ্ছেন। এই প্রবণতা দেখে এটা অনুমান করা যায় ভার্চুয়াল যোগাযোগ মাধ্যম সহজলভ্য হওয়ার কারণে এরকম ঘটনা আগামী দিনে হয়তো নিয়মিতভাবেই দেখা যাবে। কিন্তু বাংলাদেশিরা যখন প্রেমের ভিনদেশি মানুষের সাথে বিদেশে পাড়ি জমাচ্ছেন সেখানে গিয়ে আসলে কি হচ্ছে? অনেক কিছুই হতে পারে, কিন্তু ইন্ডিভিজুয়াল দুইজনকে অনেক বড় একটা রোল প্লে করতে হবে। কারণ আপনার যদি একজন আরেকজনের সাথে যদি আন্ডারস্ট্যান্ডিং, বোঝাপড়া, ভালোবাসা যদি থাকে তাহলে কিন্তু সবকিছুই মানিয়ে নেওয়া যায়। আর সেটা যদি না থাকে তাহলে হ্যাঁ অনেক রকম সমস্যাই তো হতে পারে। ফর এক্সাম্পল খাবার দাবারের সমস্যা, হ্যাঁ কি ধরনের পোশাক আশাক কে পরবে না পরবে ওটাতে সমস্যা, তারপর লাইফস্টাইল, একজনের লাইফস্টাইল কিন্তু এক এক রকম। তো ওই সবগুলি জিনিসে যদি আন্ডারস্ট্যান্ডিং না থাকে তাহলে মানে বিভিন্ন রকম সমস্যা হতে পারে। অবশ্যই আমার মনে হয় যে যেহেতু আপনি ভালো রিলেশনশিপ চান, একটা সুন্দর স্বামী দরকার। বাট অন এ সিরিয়াস নোট আমার মনে হয় যে এটা শুধু ভিনদেশীর ক্ষেত্রেই প্রযোজ্য না, আমার মনে হয় এটা স্বদেশীর ক্ষেত্রেও প্রযোজ্য। যে একটা ভালো জীবন সঙ্গিনী পেতে হলে আমার মনে হয় আমার অ্যাডভাইস হবে হচ্ছে গিয়ে ফার্স্ট অফ অল বি ট্রু টু ইয়োরসেলফ। আপনি যেরকম আপনার যে অথেন্টিক সেলফ আপনি ওইটা ডেমনস্ট্রেট করেন ওই মানুষটাকে। কারণ আপনি যদি আপনার অথেন্টিক সেলফ আপনি না হন তাহলে কিন্তু ওই রিলেশনশিপটা সাস্টেইন করা যাবে না ইন দ্য লং রান। এবার আমরা আসি যারা মারিয়া ও শেহওয়ার জুটিকে নিয়মিত অনুসরণ করে থাকেন তাদের আগ্রহের বিষয়ে, অর্থাৎ কিভাবে একজন বিদেশি মারিয়া বাংলার বধূ হয়ে গেলেন। আমরা যেহেতু বাংলাদেশ ভিজিট করি, এক্সটেন্ডেড পরিবার ভিজিট করি, আমি অনেক রেসপেক্টফুল, ওদের জন্য রুলস ফলো করি সব কিছু। হ্যাঁ আমার মনে হয় ওই দিক দিয়ে আমি খুবই লাকি। আমিও অনেক লাকি। হ্যাঁ তো বাংলাদেশের ওই ট্রেডিশনাল বধূ কিরকম ওই এক্সপিরিয়েন্সটা আমিও জানি না, কারণ আমি তো বাংলাদেশে কোনো বিয়ে করিনি। কিন্তু আমার মনে হয় যে অবশ্যই ওরকম ভাবে যদি মনে হয় না ভিনদেশী একজন, আপনাদের যদি মনে হয়ে থাকে ভিনদেশী একজনের সাথে তো ওভাবে সম্পর্ক হবে না, সে কি না, এটা আমার মনে হয় ইন্ডিভিজুয়ালের উপর ডিপেন্ড করে। এরকমও হতে পারে যে হয়তো দেখা গেল অন্য কেউ মানিয়ে নিতে পারলো না, বাট এটা তো বাংলাদেশের ক্ষেত্রেও হতে পারে। আছে না আমাদের বাংলাদেশের সব বধূদের কি মানে ওই ট্রেডিশনাল যেভাবে মানুষ মনে করে ওভাবে পাওয়া যায়? তো আমার মনে হয় এটা ইন্ডিভিজুয়াল প্রেফারেন্সের উপরে ডিপেন্ড করে, ইন্ডিভিজুয়াল রিলেশনশিপস এর উপরে ডিপেন্ড করে। সবকিছুর মূলে ভালোবাসার সেই সূত্র, সম্পর্কের সততা এবং গভীরতা। এই সূত্রে নিজেদের গেঁথে নিয়েছেন শেহওয়ার ও মারিয়া, জয় করে নিয়েছেন অসংখ্য দর্শকের মন। এই পর্যায়ে থাকছে আমার চেষ্টা। এটা একটা প্রচলিত ধারণা যে বিদেশে উচ্চশিক্ষা শেষ করে কেউ দেশে ফিরতে চায় না, বা যারা ফিরে তারা অনেক বেশি বড় কিছু চিন্তা করে দেশে ফিরে থাকে। কিন্তু এখন আমরা যে তরুণদের গল্প বলবো তারা প্রত্যেকেই
বিদেশে উচ্চশিক্ষা শেষ করে দেশে ফিরে এসে গরু লালন পালন করছে। লন্ডনে পড়তে গিয়ে তানজিব ও ওয়াসিফের সেখানে ক্যারিয়ার গড়ার যে সুযোগ ছিল না, বিষয়টি এমন নয়। বরং তারা যে বিষয়ে পড়ালেখা করেছেন, চাইলে দুজনেই ব্রিটেনে থেকে গিয়ে অনেক কিছু করতে পারতেন, কিন্তু তারা সেটা করলেন না। ফিরে আসলেন নিজের দেশে, ফিরে আসলেন নিজের জেলা চট্টগ্রামে। নিজ দেশে কোথায় কেমন সম্ভাবনা সেটা যাচাই করতে করতে শেষমেশ তারা বেছে নিলেন গরুকে। হ্যাঁ, আমার অনেক সুযোগ ছিল দেশের বাইরে থেকে যাওয়ার, অনেক সুযোগ ছিল, আমি চাইলে থেকে যেতে পারতাম, ওখানে বেটার অপরচুনিটিস ছিল। কিন্তু যেহেতু আমাদের বাংলাদেশে একটা প্ল্যাটফর্ম আছে, এই প্ল্যাটফর্মটাকে আমি কেমনে আরও সামনে এগিয়ে নিয়ে যাব, ওই আশাটা, ওই কথাটা চিন্তা করেই আমি কিন্তু মানে দেশে ফিরে আসা। মেন কথা, বিদেশে গিয়ে আমার কোনো সময় মন বসে না, দেশের প্রতি যে টান ওইটা সবসময় রয়ে যায়। ওখানে থাকার ইচ্ছাটা আসলে কোনো সময় ছিল না, কোনো সময় থাকবে না, দেশের প্রতি টানটা রয়ে যায়। কেবল তানজিব ও ওয়াসিফ নয়, বরং তাদের সাথে অনেক শিক্ষার্থী এখন ইউরোপ আমেরিকা থেকে নিয়মিতভাবে ফিরে আসছেন গরুর খামারের মতো কৃষি খাতে নানা কিছু করার পরিকল্পনা নিয়ে। কারণ উন্নত দেশে পড়তে যেয়ে তারা দেখে এসেছেন বিশ্বজুড়ে কৃষিকে কতটা মূল্যায়ন করা হয়। আমি লন্ডন থেকে পড়ালেখা করে এসেছি, আমার অনেকগুলো ফ্রেন্ড আছে যারা দেশের বাইরে থেকে, লন্ডন আমেরিকা থেকে পড়াশোনা করে এসে এখানে ফার্মিং করছে। তো এই শিক্ষিত যুবকরাই কিন্তু আগামীতে আমার মনে হয় যে মানে মার্কেট সাইজটা চেঞ্জ করবে, মার্কেট স্ট্র্যাটেজি চেঞ্জ করবে, এবং আমরা এটাকে একটা ইন্ডাস্ট্রিতে পরিণত করব। আপনারা জানেন কিছুদিন আগে কিন্তু আমরা একটা ক্যাটেল এক্সপো করেছি চিটাঙে, এমএআজিসে। সো সেটা কিন্তু পুরো বাংলাদেশে সর্বপ্রথম, এবং সেটাতে আমরা টিকিট, শুধু গেস্ট টিকিট বিক্রি করেছি 10 লাখ। এটার মাধ্যমে আমরা দেখে দিয়েছি যে আমরা শিক্ষিত যুবক যারা ইয়ং, তারা আমরা পারি বাংলাদেশকে, নেক্সট জেনারেশন বাংলাদেশে অ্যাগ্রো সেক্টরটাকে চেঞ্জ করার। তানজিব ও ওয়াসিফের মতে বিদেশে অবস্থান করা শিক্ষার্থীরা বাংলাদেশে কৃষি সেক্টরের সম্ভাবনা যদি ধরতে পারে, তবে অনেকেই দেশে ফিরে আসার চিন্তা করবে, যেমনটা তারা করেছিলেন। আমরা যেসব দেশে পড়ালেখা করেছি ওইগুলো হলো ডেভেলপড কান্ট্রি, দে আর অলরেডি ডেভেলপড। আমাদের দেশ যেহেতু ডেভেলপিং, সেহেতু আমাদের ইন্ডাস্ট্রিগুলোও কিন্তু ডেভেলপিং। সো এখানে অনেক অপরচুনিটি আছে। আমার মনে হয় এখনও আমরা মানে 100% স্বয়ংসম্পূর্ণতা পাইনি এই মিটে। তো আমরা যদি এটা নিয়ে আরও কাজ করি, আমরা 100% স্বয়ংসম্পূর্ণতা পেতে বাধ্য। আমাদের দেশ অনেক 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 সম্ভাবনা। বাংলাদেশ আস্তে ধীরে ডেভেলপ কান্ট্রিতে চেঞ্জ হচ্ছে। তো ডেভেলপ কান্ট্রিতে চেঞ্জ হচ্ছে, আমাদের সার্ভিস সেক্টরে, টার্সিয়ারি সেক্টরে অনেক ব্যবসা বাণিজ্য বাড়তেছে। তো যদি বিদেশে পড়ালেখা করে যুবকরা যদি ফেরত না এসে, এই সেক্টরগুলো কে ডেভেলপ করবে? অর্থাৎ সময় এখন বদলে গেছে। আগে যে সেক্টরগুলো নিয়ে শিক্ষিত সমাজের এক ধরনের অবজ্ঞা ছিল, এখন সেখানেই তরুণরা তাদের আধুনিক শিক্ষা দিয়ে সম্ভাবনার দ্বার খুলে দিচ্ছে। তিনি একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। তিনি পড়ালেখার বাইরে শিক্ষার্থীদেরকে নিজে কিছু করার জন্য এমন কিছু শিক্ষা দিচ্ছেন যেটা সত্যি অবাক হওয়ার মতো। এবং সেই শিক্ষা দিতে গিয়ে তিনি নিজেও করে দেখাচ্ছেন। নিজে করে দেখাতে গিয়ে তিনি এমনও করেছেন যে বাজারে গিয়ে আর সবার সাথে বসে তিনি তার উৎপাদিত পণ্য বিক্রি করেছেন, যেটা কিনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নাকি অজপাড়া গায়ের একজন কৃষক, কোন পরিচয়কে আপনি এগিয়ে রাখবেন? অবশ্যই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। কিন্তু ডক্টর আবু বকর সিদ্দিক তিনি নিজেকে কৃষক পরিচয় দিতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন, যদিও তিনি বরিশাল ট্রাস্ট ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক ও মার্কেটিং বিভাগের বিভাগীয় প্রধান। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া তার একটি ছবি ব্যাপক আলোচনার জন্ম দেয়। বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক কৃষক হয়ে নিজের উৎপাদিত পণ্য বাজারে গিয়ে অন্য সবার সাথে বসে বিক্রি করছেন। ভাই দেখেন, আমার হয়েছে কি বুঝছেন, আমার মনে হয় আমি একটু লজ্জা শরম কম, আমার নিজের ক্ষেত্রে আর কি। আমার কাছে মনে হয় না, আমার যে খোলা বাজারের কথাটা যেটা বললেন, আমি আগে থেকেই করি। আমার ড্রাগন ফল যখন বাংলাদেশের মানুষ চেনে না, আমি যেহেতু 2014 সন থেকে ড্রাগন ফল করি এবং এই অতদ অঞ্চলে আমি সর্বপ্রথম ড্রাগন বাগান, আমার নিজের ড্রাগন আমি ঢাকার উত্তরার
ফুটপাতে গিয়ে বিক্রি করছি। এটা ইজ্জত যাওয়া না যাওয়ার সাথে এটা কোনো ব্যাপার না। আমি আমার জায়গায় আমি আমার জায়গায় আছি। কৃষক পরিচয়ে ডক্টর আবু বকর সিদ্দিকের মধ্যে যা কিছু পাওয়া গেল তাতে এটা স্পষ্ট তিনি কৃষিকে কতটা ভালোবাসেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতার পাশাপাশি তিনি কৃষক হয়ে যে বিশাল খামার গড়ে তুলেছেন সেটি তিনি মনে করেন অন্যরকম এক ক্লাসরুম। দেখেন আমি গ্রামে থাকি, আমি দেখি আমাদের গ্রামের ছেলেপেলেরা ইন্টারমিডিয়েট ডিগ্রি পাস করার পর ওদের ভাবটা এইরকমের যে ওদের বিভিন্ন শহরে বিভিন্ন অফিস আদালতে ওদের জন্য চেয়ারটা খালি, মানে ওরা গেলেই ওইখানে চাকরি কোনো ব্যাপারই না। আসলে বেসিক্যালি বাস্তব লাইফটা তো এইরকমের না। হ্যাঁ, বাস্তব লাইফটা তো এইরকমের না। আমি চাই যে জানেন অন্তপক্ষে আমাদের যে গ্রামের যে ছেলেপেলেগুলা যেগুলা ডিগ্রি পাস করছে বা অনার্স পাস করে, হ্যাঁ, ওরা যেন আসলে কৃষিতে আসে। কারণ ওদেরটা আমাদের যারা সরাসরি আমরা ঢাকা থেকে শহরে ছেলেপেলে আমরা ওদের চাইতে ওদের কাজটা আরও সুন্দরভাবে ওরা ইজি করতে পারবে। কারণ ওরা চোখে দেখতে দেখতে শিখছে। তো আমরা যে ভুলটা করছি হয়তো ওদের ক্ষেত্রে ভুল না। আমি চাইতেছি গ্রামের ছেলে মেয়েগুলো যেন অ্যাটলিস্ট যেন কৃষিতে আসে। নিজের জেলা ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার রাঙামাটিয়া ইউনিয়নের হাতিলেইট গ্রামে ৭ একর জমির মধ্যে আবু বকর সিদ্দিক গড়ে তোলেন কিষাণ সমন্বিত কৃষি উদ্যোগ নামে একটি সমন্বিত কৃষি খামার। তার কৃষি খামারে আম কাঁঠাল সহ পুকুরে মাছের চাষও হচ্ছে। গড়ে তুলেছেন গবাদি পশুর খামারও আছে, মাল্টা, ড্রাগন সহ দেশি বিদেশি প্রায় ৫০ প্রকারের ফলদ গাছ। তার খামারে উৎপাদিত পণ্য নিয়ে তিনি নিজেই চলে যান বাজারে। এসব কিছুই হতে পারে বর্তমান বাস্তবতায় শিক্ষার্থীদের জন্য একটি বড় শিক্ষা। যদি আমরা টিকে থাকতে হয় আমাদের কারিগরির দিকটা আমাদের ছোটকাল থেকে বাচ্চাদের ওইভাবে বড় করতে হবে। হাতের কাজের কোনো বিকল্প নাই, আপনাকে কাজের মধ্যে থাকতে হবে। ছেলে মেয়েদের ছোটকাল থেকেই কারিগরি শিক্ষা, সেটা কৃষি হইতে পারে, ইলেকট্রিক্যাল হইতে পারে। ওই যে তথাকথিত অনার্স পাস, ডিগ্রি পাস, অমুক সাবজেক্ট এগুলো দাম নেই। বরিশাল ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতার পাশাপাশি ছুটির পুরো সময়টি ময়মনসিংহে ফিরে এসে নেমে যান কৃষির মাঠে। এভাবেই ধীরে ধীরে গড়ে তুলেছেন বিশাল খামার ও বাগান। তার বাগান থেকে বছরে প্রায় কোটি টাকার ফল বিক্রি হচ্ছে। এ সব কিছু থেকে অনুপ্রাণিত হচ্ছে আশেপাশের হাজারো তরুণ। দর্শক, আমরা চলে এসেছি অনুষ্ঠানের শেষ পর্যায়ে। শেষ করার আগে তরুণদের উদ্দেশ্যে বলতে চাই, এটি আপনাদেরই অনুষ্ঠান, তাই আপনাদের বেশি বেশি মতামত আশা করছি। মতামত পাঠানোর ঠিকানা এখন যৌবনজার এই 3টি শব্দের সংক্ষিপ্ত রূপ ejj@ntbbt.com। আমাদের এই অনুষ্ঠানটি দেখতে পাবেন আমাদের অফিসিয়াল ওয়েবসাইট www.ntbbt.com। আবার আমাদের এই অনুষ্ঠানটি দেখতে পাবেন আমাদের অফিসিয়াল ইউটিউব আর ভেরিফাইড ফেসবুক পেজে। দর্শক, আজ এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন আর অবশ্যই আস্থা রাখুন তারুণ্যের শক্তির উপর।